সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত অনলাইন কার্যক্রমে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মানস কান্তি শ্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে একটি পাঠদান করব। আজকের পাঠদানের বিষয়টা হচ্ছে লেনদেন। তো তোমরা প্রত্যেকেই জানো, লেনদেন থেকেই সাধারণত আমরা হিসাব বিজ্ঞানের যাবতীয় হিসাব নিকাশ, উৎপত্তি এবং এই লেনদেন বিষয়টা অনেকেই বলতে পারে যে খুবই সহজ একটা বিষয়। হ্যাঁ, অবশ্যই সহজ, যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাপারটা অনুধাবন করতে পারি, বুঝতে পারি। আর যদি এই ক্ষেত্রে প্রথমেই আমাদের গলত থেকে থাকে, তাহলে আমরা পরবর্তীতে অন্যান্য অধ্যায় বা সমস্যাগুলোর সমাধান করতে গেলে আমরা হয়তো সুচারুরূপে সম্পন্ন করতে পারবো না বা ব্যর্থ হব। তো সেজন্য আমি বলি কি, গোড়ায় গলদ যাতে না থাকে, সেজন্য লেনদেন চ্যাপ্টারটা প্রত্যেকেরই খুব ভালোভাবে অনুধাবন করা উচিত। তো আমি আশা করব তোমরা প্রত্যেকে বই, খাতা এবং কলম নিয়ে উপস্থিত হয়েছ এবং আজকের এই পাঠটি ধৈর্য সহকারে সম্পূর্ণটা উপভোগ করবে। তো চলো, আর কথা নয়, আমরা লেনদেন বিষয়টা কি একটু জেনে নিই। তো আজকের এই লেনদেনের চ্যাপ্টারটাকে আমি 2 থেকে 3টা পর্বে ভাগ করেছি। আজকেরটা হচ্ছে প্রথম পর্ব। তো ধারাবাহিকভাবে তোমাদেরকে সে প্রত্যেকটা পর্ব অনুধাবন করতে হবে, উপভোগ করতে হবে, ফলো করতে হবে। তা না হলে আমরা হয়তো 100% সাকসেস যেটা, সেটা আশা করতে পারবো না। যাই হোক, তাহলে চলো আমরা এখন লেনদেন কাকে বলে বা লেনদেন কি আমরা বিস্তারিত আলোচনা করি। তো তোমরা তোমাদের পাঠ্য বই সাথে রেখেছো এবং সেই পাঠ্য বইয়ের আলোকেই আমি ধারাবাহিকভাবে একটা আলোচনা করে যাব। মনোযোগ সহকারে খেয়াল করবে। দেখতেই পাচ্ছ আমি লেনদেন কথাটা লিখে রেখেছি। লেনদেন এটাকে যদি আমরা ভেঙে বলি, এখানে দুটো জিনিস আমরা পাবো, একটা হচ্ছে লেন আর একটা হচ্ছে দেন। অর্থাৎ আদান প্রদান। এক কথায় আমরা যদি বলি আদান প্রদান, একটা পক্ষ গ্রহণ করবে আর একটা পক্ষ কি করবে, প্রদান করবে। একটা পক্ষ গ্রহণ করবে আর একটা পক্ষ প্রদান করবে। তো আমরা লেনদেন বলতে বুঝি কি, একটা পণ্য বা সেবার বিনিময়ে আরেকটা পণ্য অথবা টাকার বিনিময়ে কোনো পণ্য বা সেবা আদান প্রদান করা, বিনিময় করা। তোমরা জানো, একটা সময় দ্রব্য বিনিময় হতো, একটা দ্রব্যের বিনিময়ে আরেকটা দ্রব্য বিনিময় করা হতো যখন মুদ্রার প্রচলন ছিল না। এগুলো অনেক আগের কথা। তোমরা হিসাব বিজ্ঞানের ইতিহাস বা ক্রমবিকাশ প্রথম অধ্যায়ে যখন পড়েছিলে, তোমরা সেখানে এই ব্যাপারগুলো সম্পর্কে জেনেছিলে। তো এখন আমরা তার থেকে আরেকটু গভীরে এসে লেনদেন কথাগুলো বের করেছি। তো লেনদেন সেটাই, যে ঘটনার পরিপ্রেক্ষিতে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, আমরা সেই সব ঘটনাকেই লেনদেন বলবো। তো লেনদেনের সৃষ্টি হয় কোত্থেকে? ঘটনা থেকে। লেনদেনের সৃষ্টি হয় ঘটনা থেকে। আমরা জানি প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিনিয়ত অহরহ ঘটনা ঘটছে। সবগুলো ঘটনাকে আমরা কিন্তু লেনদেন বলতে পারি না। শুধুমাত্র সে সমস্ত ঘটনাকে আমরা লেনদেন বলি যে সকল ঘটনার প্রেক্ষিতে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। আমরা সকল
সেই সকল ঘটনাকেই কেবলমাত্র লেনদেন বলে আখ্যায়িত করব। সেজন্য বলেছি আমি ঘটনা থেকে লেনদেনের সৃষ্টি হয়েছে, তবে সকল ঘটনা কি নয়, লেনদেন নয়। আচ্ছা, তাহলে একটা পক্ষ গ্রহণ করবে কোনো একটা বস্তু বা বিষয় বা সেবা, আর অপর পক্ষকে সেটার বিনিময়ে কি দিতে হবে, একটা অর্থ অথবা কোনো না কোনো সুযোগ সুবিধা তাকে প্রদান করতে হবে। আর যদি কারো কাছ থেকে টাকা ছাড়া বা কোনো কিছুর বিনিময় ছাড়া আমরা যদি কোনো কিছু গ্রহণ করে থাকি, তাহলে সেটা কখনো লেনদেন হবে না। সেটা হয়তো গিফট হতে পারে, উপহার হতে পারে, সেটাকে আমরা লেনদেন বলে আখ্যায়িত করতে পারবো না, বা সেটাকে আমরা হিসাব বিজ্ঞানের কোনো বিষয়ের সাথে অন্তর্ভুক্ত করব না। তো যাক, এখন এই দুটো পক্ষ আমরা পাচ্ছি, একটা পক্ষ গ্রহণ করছে আর একটা পক্ষ প্রদান করছে। এখান থেকে মূলত আমরা ডেটর এবং ক্রেডিটর শব্দগুলো পাবো। ডেটর এবং ক্রেডিটর শব্দগুলো পাবো। এটাকে আমরা ডেবিট হিসেবে লিখে থাকি, ডেবিট এবং ক্রেডিট, এইভাবে আমরা করে থাকি। আচ্ছা, তাহলে এই যেটুকু আলোচনা হয়েছে তা থেকে আমরা বুঝতে পারছি কি, ঘটনা থেকে লেনদেনের সৃষ্টি হয়, আর সেই ঘটনাকে আমরা লেনদেন বলবো যেই ঘটনার প্রেক্ষিতে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হবে, শুধুমাত্র সেই ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো। এই লেনদেনের এবার যদি আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, লেনদেনের বেশ কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের বইতে উল্লেখ করা আছে। আমরা ওখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করছি। দেখো, বৈশিষ্ট্যের মধ্যে প্রথম আছে দুটি পক্ষ থাকবে। লেনদেন হতে হলে সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটা প্রয়োজন সেটা হচ্ছে দুটো পক্ষ থাকতে হবে। সেই দুটো পক্ষ কি কি? একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট, অর্থাৎ এগুলোকে দাতা বা গ্রহীতা হিসেবে আখ্যায়িত করা হয়। তো যাই হোক, আমরা লেনদেন হতে হলে তার মধ্যে কমপক্ষে দুটি পক্ষ থাকতেই হবে, অর্থাৎ যে দুটোকে আমরা ডেবিট এবং ক্রেডিট বলে থাকি। এর পরবর্তী বৈশিষ্ট্যটা কি হতে পারে? পরবর্তী বৈশিষ্ট্যটা হচ্ছে অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের মূল্যে পরিমাপযোগ্য, এই বিষয়টা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ প্রত্যেকটা পণ্য বা সেবার একটা নির্দিষ্ট মূল্য থাকতে হবে। যে মূল্য মাধ্যমে বা যে মূল্যের বিনিময়ে আমরা সেই পণ্য বা সেবাটা কিনতে বা বিক্রি করতে আগ্রহ প্রকাশ করি এবং আমরা ক্রয় বিক্রয় করে থাকি। প্রত্যেকটা পণ্যের আমরা যদি বাজারে গিয়ে দেখি, প্রতিটা পণ্যের মূল্য উল্লেখ থাকে। একজন বিক্রেতা তার একটা পণ্যকে নির্দিষ্ট একটা মূল্যের বিনিময়ে আমাদের কাছে হস্তান্তর করে বা ক্রেতার কাছে হস্তান্তর করে। এই ক্ষেত্রে প্রয়োজনে ক্রেতা বিক্রেতা বার্গেনিং করতে পারে, দর কষাকষি করতে পারে, কিন্তু প্রতিটা পণ্যের একটা মূল্য থাকবে। প্রতিটা মূল্য হোক সেটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হোক, সব ক্ষেত্রেই একটা মূল্য নির্ধারণ করা থাকে। তো সেই মূল্যটা কি করতে হবে? পরিমাপযোগ্য হতে হবে। আমরা যদি চাঁদের আলোর কথা বলি, চাঁদের আলো, সূর্যের আলো, এগুলো আমরা টাকা দিয়ে পরিমাপ করতে পারবো না। তো সুতরাং এগুলো কোনো লেনদেনও হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা ইলেকট্রিসিটির কথা বলি, যদি একটা বাল্ব থেকে বা বিদ্যুৎ ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে সেটার আমরা কি দিয়ে থাকি? একটা বিল দিয়ে থাকি। প্রতিটা ইউনিটের মূল্য একটা নির্ধারণ করা থাকে। সেক্ষেত্রে আমরা সেগুলোকে লেনদেন বলতে পারবো। অর্থাৎ আমি এক কথা এটাই বোঝাতে চাচ্ছি, যার কোনো মূল্য আমরা পরিমাপ করতে পারবো না, সেগুলো লেনদেন হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবো না। আর সেই জন্যই
লেনদেন হতে হলে অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে। এবার আসি আমরা 3 নং বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কারবারের কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন, কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এটা কিরকম? আমরা যে ঘটনার ফলে কারবার প্রতিষ্ঠানে বা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ তার সম্পদ হোক, দায় হোক, আয় হোক, ব্যয় হোক, এইসবের পরিবর্তন হতে হবে। যদি না কোনোটাতেই পরিবর্তন না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকেও লেনদেন বলতে পারবো না। সেটা কিরকম? যদি এমন একটা ঘটনা ঘটলো, আমার যদি বলি যে আমার একজন কারবারের ম্যানেজার বা একজন কর্মচারী নিহত হয়েছে বা মারা গেল, তো সেক্ষেত্রে তার জীবনের মূল্যটা তো আসলে নির্ণয় করা কঠিন একটা ব্যাপার। এবং সে মারা গিয়েছে, আমার ব্যবসার যথেষ্ট ক্ষতি হয়েছে, সেটা ঠিক আছে, তার একটা গুডউইল ছিল, সে আমার এখানে একজন বিশ্বস্ত কর্মচারী ছিল, তার মৃত্যুতে আমার ক্ষতি হয়েছে, কিন্তু আমরা সেই ক্ষতিটা পরিমাপ করতে পারবো না কত টাকার ক্ষতি হয়েছে। তো সেই জন্য আমরা সেটাকেও লেনদেন হিসেবে আখ্যায়িত করতে পারছি না। অর্থাৎ এমন একটা বিষয় যেটা দ্বারা আমার কারবারের কত টাকার আর্থিক ক্ষতি হয়েছে বা কতটুকু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সেগুলো পরিমাপ করতে হবে, কিংবা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা সেটা নির্ণয় করতে পারলে তবেই আমরা সেটাকে লেনদেন হিসেবে আখ্যায়িত করব। এরপরে আরো কিছু বৈশিষ্ট্য তোমাদের বইতে রয়েছে, যেমন প্রতিটা লেনদেন স্বতন্ত্র বলা হয়েছে। স্বতন্ত্র মানে আলাদা আলাদা। আজকের একটা লেনদেন, এটার সাথে যদি আমার কালকে আরেকটা লেনদেনের একটা যোগ সাজস থাকতেই পারে। আজকে যদি কোনো একটা পণ্য ধারে বিক্রি করেছি, আগামীকাল সেই ধারে বিক্রয়কৃত পণ্যের টাকাটা আমি পেতে পারি, কিংবা আমার দেনাদার সেই টাকাটা আমাকে পরিশোধ করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে প্রতিটা লেনদেনই আলাদা আলাদা হবে। আজকেরটা ধারে লেনদেনের জন্য একটা আলাদা হবে, কালকেরটা যেহেতু আবার আমরা সেই দেনাদারের এই কাছ থেকে টাকাটা পেলাম, তো সেই ক্ষেত্রে সেটাও আলাদা হবে, সেই জন্য বলা হয়েছে স্বতন্ত্র। আবার আরো একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে ঐতিহাসিক বলা হয়েছে। ঐতিহাসিক বলা হয়েছে। আরো একটা বৈশিষ্ট্য আছে, যেটাকে আমরা বলতে পারি কি কি আছে, আমরা আবার একটু দেখে আসি। দুটি পক্ষ থাকবে, অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে, কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, স্বতন্ত্র হতে হবে, হয়ে থাকে এগুলো। তারপর ঐতিহাসিক আছে। এইভাবে তোমাদের বইতে প্রায় 8টা বৈশিষ্ট্যের কথা বলা আছে, তবে তার মধ্যে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেগুলো সচরাচর আমরা পরিমাপ করে থাকি, সেগুলো হচ্ছে এইগুলোই। তো এর মধ্য থেকে তোমাদের জন্য প্রথম 3টা খুবই জরুরি, এগুলো মনে রাখতে হবে অবশ্যই। এগুলোর মাধ্যমেই আমরা লেনদেন কিনা মূল্যায়ন করব, প্রতিটা ঘটনাকে, সবগুলো ঘটনাকে এর মাধ্যমেই আমরা মূল্যায়ন করে দেখব এগুলো লেনদেন কিনা। আর যদি লেনদেন হয় তবেই আমরা জাবেদা করব বা খতিয়ান করব, রেওয়ামিল করব, নকদান বই করব, কিংবা একবারে সর্বোপরি আমরা আর্থিক অবস্থার বিবরণী পর্যন্ত চলে যাব। আর যদি সেটা লেনদেন না হয়, তাহলে আমরা সেটাকে কখনোই আমাদের এই সব বিষয়ের সাথে অন্তর্ভুক্ত করব না। তো তোমরা জানো, এই লেনদেন হতে হলে, লেনদেনের করতে হলে আমাদের কিছু এবার ডকুমেন্টস প্রয়োজন হয়। আমরা যখন কোনো পণ্য ক্রয় বিক্রয় করব, কারো কাছে ধারে বিক্রি করার প্রয়োজন পড়তে পারে, আমরা ধারে আবার ক্রয় করে আনতে পারি, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমাদেরকে কিছু ডকুমেন্ট বা প্রামাণ্য দলিল বলা হয় এগুলোকে, এই প্রামাণ্য দলিল প্রস্তুত করতে হয়। এবার তোমাদের বইতে বিস্তারিত এই বিষয়ে আলাপ করা আছে, আমি সেই বিষয়গুলো একটু করে তোমাদেরকে খেয়াল করে দিচ্ছি। দেখো, প্রামাণ্য দলিল কিসের? লেনদেনের প্রামাণ্য দলিল গুলো কি? প্রথম কথা হচ্ছে চালান, 2 নম্বর কথা হচ্ছে
ক্যাশ মেমো, 3 নাম্বার ডেবিট ভাউচার, 4 নাম্বার ক্রেডিট ভাউচার, এরকম আরো আছে 5 নাম্বার ডেবিট নোট, 6 নাম্বার ক্রেডিট নোট। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট এবং সর্বোপরি ক্রেডিট নোট। আমরা এরকম 6টা ডকুমেন্টস বা প্রামাণ্য দলিল আমরা তোমাদের বইতে দেখতে পাবো। তো চালান জিনিসটা কি? চালানটা হয় সাধারণত ধারে লেনদেনের ক্ষেত্রে। ধারে লেনদেন মানে কি? যখন কোনো ধারে লেনদেন হয়, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয় করা হয়, সেই ক্ষেত্রে কি হয়? চালান প্রস্তুত করতে হয়। এই চালান থেকেই সাধারণত আমরা ক্রয় বই এবং বিক্রয় বই প্রস্তুত করে থাকি। অর্থাৎ যখন কোনো প্রতিষ্ঠান ধারে ক্রয় বিক্রয় করে তখন সেই ক্ষেত্রে চালানের সৃষ্টি হয়। এরপরে যখন সেই লেনদেনটা যদি নগদে হয় তখন সেই ক্ষেত্রে আমাদেরকে ক্যাশ মেমো প্রস্তুত করতে হয়। তোমরা জানো বাজার থেকে আমরা যখন কোনো পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করি, যদি সেটা নগদে হয় তখন তারা আমাদেরকে একটা ক্যাশ মেমো প্রদান করে থাকে, অর্থাৎ রিসিপ্ট বা রসিদ যেটা, সেটাকে আমরা ক্যাশ মেমো বলছি। তো অর্থাৎ নগদ লেনদেনের ক্ষেত্রে ক্যাশ মেমো আর ধারে লেনদেনের ক্ষেত্রে চালান প্রস্তুত করতে হয়। আর ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার এগুলো কখন হয়? এগুলো আমাদেরকে ডেবিট ভাউচার অর্থাৎ খরচের ক্ষেত্রে আমরা ডেবিট ভাউচার এবং আয়ের ক্ষেত্রে ক্রেডিট ভাউচার প্রস্তুত করব। এরপরে ডেবিট নোট, ক্রেডিট নোটের কথা যদি বলি, আমরা যদি কোনো পণ্য ক্রয় করে ফেরত দিয়ে থাকি কিংবা বিক্রিত পণ্য আমাদের কাছে ফেরত এসে থাকে তখন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেবিট নোট, ক্রেডিট নোটগুলো প্রস্তুত করতে হয়। অর্থাৎ যখন কোনো ক্রেতা বিক্রেতার মধ্যে লেনদেন নিয়ে যদি আগের কোনো লেনদেন নিয়ে কোনো সমস্যা বা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় তখন আমরা এই ডকুমেন্ট বা প্রামাণ্য দলিলগুলোর মাধ্যমে আমাদের এই ভুল বুঝাবুঝি নিরসন করে থাকি, কিংবা এগুলোই হচ্ছে তখনকার প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। তো শিক্ষার্থীরা, আমরা এই বিষয়গুলোর প্রতি একটু পরে আলোচনায় যাব, তবে তার আগে আমাদেরকে চিনতে হবে লেনদেন কোনগুলো। আমরা যে বৈশিষ্ট্য আলোচনা করেছি সেই বৈশিষ্ট্যের আলোকে আমাদেরকে লেনদেন কিনা সেই ঘটনাগুলো কিভাবে চিহ্নিত করব তা নিয়ে একটু আলোচনায় যাব। তো দেখো তোমাদের বইতে বেশ কিছু ঘটনা উদাহরণের মধ্যে দেওয়া হয়েছে। তো সেই সমস্ত ঘটনাগুলো সবগুলোকেই আমরা কিন্তু লেনদেন বলি না। তো কোনগুলোকে আমরা লেনদেন বলবো আর কোনগুলো লেনদেন নয় বলবো, এরকম কিছু অঙ্ক আমাদের পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ উপরোক্ত ঘটনাগুলো কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয় আমাদেরকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলতে পারে, অথবা সনাতন পদ্ধতির মাধ্যমেও প্রকাশ করতে বলতে পারে। তো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে লেনদেন কিনা চিহ্নিত করা। তো আমরা চিনব কি করে? এবার আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিতে চাই। যেমন একজন ব্যবসায়ী যখন তার ব্যবসাটা শুরু করে তখন সর্বপ্রথম তিনি মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। তো যখন কোনো মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন, তো একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক দুটোকে আমরা পৃথক সত্তা হিসেবে চিন্তা করি, অর্থাৎ মালিক একটা পক্ষ, ব্যবসা প্রতিষ্ঠান আর একটা পক্ষ। তো মালিক যখন কারবারে কোনো মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন তখন সেক্ষেত্রে অবশ্যই কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। তো আমি আগেই বলেছি যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয়, দুটি পক্ষ থাকে এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়, তাহলে সেটাকে আমরা অবশ্যই লেনদেন বলি। এখন আমি যদি বলি মালিক 1,00,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন, তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো পক্ষ পাচ্ছি। একটা হচ্ছে নগদ টাকা আর একটা হচ্ছে তার মূলধন। একটা হচ্ছে কি বলছি, কারবারে তিনি সর্বপ্রথম নগদ টাকা 1,00,000 টাকা, যেটা একটা সম্পদ বলবো আমরা, সেটাকে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, এটা ডেবিট হয়। আর মালিকানা সত্ত্ব, যেটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে সেটা ক্রেডিট হয়। তো এই ক্ষেত্রে তোমাদের বইতে আরো কিছু সূত্র দেওয়া আছে। একটা সম্পদ বৃদ্ধি পেলে আরেকটা সম্পদ হ্রাস পায়, এইভাবে কিছু
তথ্য দেওয়া আছে, তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নেবে। তো আমি আজকে যে কথাগুলো বলছি এটা তোমাদেরকে চাইলে সমীকরণের আকারেও ব্যাখ্যা করতে বলতে পারে পরীক্ষায়। তো সমীকরণটাও আমাদের একটু জানতে হবে। আমি তোমাদের সুবিধার্থে সমীকরণটা একটু ছোট্ট করে এখানে লিখে রাখছি। এ ইকুয়াল এল প্লাস ই, এটাকে বাংলায় লিখলে হয় এ সমান হচ্ছে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য। তো এখানে এই যে সমীকরণটা লেখা হয়েছে এটা আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটু লেনদেন কিলা বিষয়গুলো আলোচনা করি। তো অনেক সময় আমাকে এই সমীকরণ পদ্ধতিতেও পরীক্ষায় লিখতে বলতে হয়, সেই জন্য আমি দেখাচ্ছি। যাই হোক, এবার যদি বলা হয় পণ্য ক্রয় 10,000 টাকা। তো এখানে আমি তোমাদেরকে এখানে বলেছি দুটি পক্ষ, একটা হচ্ছে নগদ টাকা সম্পদ আর একটা হচ্ছে মূলধন, যেটাকে আমরা মালিকানা সত্ত্ব বলছি। দুটো পক্ষ আমরা পেয়েছি এবং কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং টাকার অঙ্ক পরিমাপযোগ্য আমরা দেখতে পাচ্ছি এখানে 1 লক্ষ টাকা। এবং কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এতক্ষণ পর্যন্ত কারবার 1 টাকাও ছিল না, এখন 1 লক্ষ টাকা আসছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সুতরাং এটাকে লেনদেন বলবো। আর এখানে পণ্য ক্রয় করেছি আমি 10,000 টাকা। এই ক্ষেত্রে আমার কারবারে কি এসছে, এটা একটা খরচ। যখন কোনো কিছু কেনা হয় তখন সেই ক্ষেত্রে আমাদের খরচ বা ব্যয়টা বৃদ্ধি পায়, আয় ব্যয় বৃদ্ধি পেলে তখন ডেবিট হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই ক্রয়টাকে একটা পক্ষ পেলাম ডেবিট, পণ্য আসছে আমার কারবারে, আর তার জন্য আমাকে কি করতে হয়েছে, কিছু ক্যাশ টাকা নগদ টাকা প্রদান করতে হয়েছে। অর্থাৎ একটা পক্ষ আসছে আর একটা পক্ষ চলে গিয়েছে। এটা হচ্ছে পণ্য আসছে ডেবিট, সেই জন্য আমরা ক্রয় হিসাবকে ডেটর করব, বা আমার যে খরচ বৃদ্ধি পেয়েছে তাই আমরা ডেটর করেছি। আর একটা হচ্ছে নগদ টাকা সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ নগদ টাকা চলে গিয়েছে, তাই নগদান হিসাবকে ক্রেডিট করেছি, তাই এটাও লেনদেন বলবো। এখন আমরা যদি বলি 5,000 টাকার পণ্য বিক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল। এখানে দেখো শিক্ষার্থীরা খেয়াল করো, টাকার অঙ্কে পরিমাপযোগ্য, এখানে দুটো পক্ষ, একটা হচ্ছে যে ক্রেতা এবং আমরা হচ্ছি বিক্রেতা। তো ক্রেতা কি করেছে, আমাকে অর্ডার করে গেছে 5,000 টাকার পণ্যের জন্য, কিন্তু দুঃখের বিষয় এখানে এখনো পর্যন্ত কোনো আদান প্রদান হয়নি। আমিও তার কাছে কোনো পণ্য এখনো পর্যন্ত বিক্রি করিনি এবং সেও আমার কাছে এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা আদান প্রদান করেনি, যার কারণে এটাকে আমরা লেনদেন বলতে পারছি না। অর্থাৎ এখানে টাকার অঙ্কে পরিমাপযোগ্য হয়েছে, দুটি পক্ষ হয়তো আমরা পাচ্ছি যে একটা হচ্ছে ক্রেতা একটা বিক্রেতা হয়তো, কিন্তু তারপরও এক্ষেত্রে নগদ টাকার কোনো লেনদেন হয়নি বা আদান প্রদান হয়নি, আমরাও কোনো পণ্য তাদের কাছে পৌঁছে দিইনি। অর্থাৎ আমার কারবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এটাকে আমরা লেনদেন বলতে পারি না। তো যাই হোক, এরকম অনেকগুলো ঘটনা তোমাদের বইতে দেওয়া আছে, আমি আর দুই একটা বলেই শেষ করব। তোমাদেরকে এই বিষয়গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বাসায়। যেমন এখন যদি বলি যে কারবারের বক্স থেকে, অর্থাৎ ক্যাশ বক্স থেকে যদি বলা হয় যে ভিখারিকে ভিক্ষা দেওয়া হয়েছে, এটা অবশ্যই লেনদেন হবে, কেননা এটা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ কারবারের ক্যাশ বক্স থেকে সেই টাকাটা দেওয়া হয়েছে। আবার যদি এমন হয় যে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ভিখারিকে ভিক্ষা দিয়েছে, তবে সেই ক্ষেত্রে সেটা লেনদেন বলে আমরা পরিগণিত করব না, কেননা সেটা কারবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, সেটা মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছে। আমি শুরুতেই বলেছি তোমাদেরকে, মালিক এবং কারবার প্রতিষ্ঠান দুটোকে ভিন্ন বা পৃথক সত্তা হিসেবে আমাদেরকে চিন্তায় রাখতে হবে। এরপরে আবার যদি বলি মালিক তার সন্তানের স্কুলের বেতন দিয়েছে, সে কারবার হতে বা কারবারের বক্স থেকে ট্যাক্স থেকে, সেটাও কি হবে তখন লেনদেন হবে, যেহেতু কারবার আর্থিক অবস্থার পরিবর্তন হবে। সেটা যদি তার ব্যক্তিগত তহবিল থেকে দিয়ে থাকতো তাহলে সেটা আমরা লেনদেন বলে পরিগণিত করতাম না। ঠিক একইভাবে যত ঘটনার ফলে কারবারের আর্থিক অবস্থার জড়িত থাকবে বা পরিবর্তন হবে, সেগুলোকে আমরা লেনদেন বলে আখ্যায়িত করব। আর যদি কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন না হয় তাহলে সেগুলোকে আমরা লেনদেন বলে আখ্যায়িত করব না। এবার আসি, আমি তোমাদেরকে যে সমীকরণের কথা বলেছি সমীকরণটা একটু আলোচনা করে দিই।
এক্ষেত্রে আমরা যে সমীকরণটা পেয়েছি এই সমান এখানে অ্যাসেট বোঝানো হয়েছে। অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ, এরপরে এল দ্বারা লাইবিলিটিস অর্থাৎ দায় বোঝানো হয়েছে, আর ই দ্বারা ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা প্রতিটা লেনদেনের সম্পদ সমান সমান দায় যোগ ইকুইটি বা মালিকানা সত্ত্ব এই সমীকরণটাকে সত্য বলে প্রমাণ করতে হবে, অর্থাৎ এটার যথার্থতা বা সত্যতা প্রমাণ করতে হবে। তো প্রত্যেকটা লেনদেনের দ্বারা এই উপাদানগুলো প্রভাবিত হবেই হবে, দুটো পাশ সব সময় সমান হবে। এখন তোমাদের বইতে আরেকটা বিষয় আছে, এই মালিকানা সত্ত্ব বা ইকুইটিটাকে এটাকে আরেকটু এক্সপ্লেইন করা হয়েছে। সেটা কি? ই সমান সমান হচ্ছে সি প্লাস আর মাইনাস এক্সপেন্ডিচার মাইনাস ড্রয়িংস, এরকম একটা সমীকরণ তোমরা পাবে। এখানে আমি এগুলো একটু বিশ্লেষণ করছি। সি মানে হচ্ছে ক্যাপিটাল, আর মানে হচ্ছে রেভিনিউ, আর ই মানে হচ্ছে এক্সপেন্ডিচার বা এক্সপেন্সেস, আর ডি মানে হচ্ছে ড্রয়িংস। তাহলে এগুলোর বাংলা কি দাঁড়াচ্ছে? ক্যাপিটাল হচ্ছে মূলধন, রেভিনিউ মানে হচ্ছে যাবতীয় আয়, আর এক্সপেন্সেস মানে হচ্ছে খরচ বা ব্যয় সমূহ, আর উত্তোলন ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। তাহলে ই অর্থাৎ ইকুইটি বা মালিকানা সত্ত্ব বলতে আমরা বুঝছি কি? মালিকের মূলধনের সাথে যাবতীয় আয় যুক্ত হবে, যোগ হবে, যাবতীয় খরচ বাদ যাবে, এবং উত্তোলন বা ড্রয়িংস থাকলে এগুলো বাদ যাবে। এর পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই হচ্ছে ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের ক্ষেত্রে আমরা যদি যত মালিক যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে তার সাথে সমস্ত প্রকার তার আয়গুলো যোগ করব, ব্যয়গুলো বাদ দেব, এবং ড্রয়িংস বা উত্তোলন থাকলে ব্যক্তিগত সেগুলো আমরা বাদ দিয়ে দেব। সেই ক্ষেত্রে আমরা ইকুইটি বা মালিকানা সত্ত্ব পেয়ে যাব। তো আমি আশা করছি তোমরা আজকের এই পাঠটি খুব ভালোভাবে অনুধাবন করেছো। এর বাইরেও তোমাদেরকে কি করতে হবে? পাঠ্য বইটা খুব ভালোভাবে পড়তে হবে। আমি সবসময় বলি তোমাদের পাঠ্য বই পড়ার কথা, আজকেও আবার বলছি, তার কোনো ব্যতিক্রম নয়। কারণ হচ্ছে আমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর করতে হবে, এবং প্রতিটা অঙ্কের গভীরে যেতে হলে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা চ্যাপ্টার লাইন বাই লাইন পড়তে হবে এবং বুঝতে হবে। তো আমি এটাও বিশ্বাস করি, একটা লাইভ ক্লাস হলে তোমাদের সবার যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ হতো তাহলে হয়তো আমরা আরও বেশ কিছু প্রশ্ন পেতাম, এবং তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো পেলে সহজ হতো ব্যাপারটা। তো যাই হোক, আমি আশা করব তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে এই মন্তব্যগুলো করবে, তোমাদের সমস্যাগুলো আলোচনা করবে, আমরা সেগুলোর যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে আর এর বেশি কিছু নয়, তোমরা তোমাদের পাঠ্য বইতে যে কতটুকু আমি আলোচনা করেছি সেগুলো খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে এবং SW করবে। লেনদেন কি না, অর্থাৎ লেনদেন হলে সমীকরণের মাধ্যমে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবে। তখন যে ওইগুলো করতে গিয়ে যে সমস্যাগুলো পাবে সেগুলো আমরা পরবর্তীতে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো করোনাকালীন পরিস্থিতিতে গতানুগতিকভাবে আবার প্রত্যেককে সতর্ক থাকার কথা বলছি। বাইরে যদি যেতে হয় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এগুলো ব্যবহার করবে, প্রত্যেককে সাবধান রাখবে, নিজেও সাবধান থাকবে। এবং আগামী ক্লাসে এর পরবর্তী পর্ব, অর্থাৎ আমরা চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার এগুলো কীভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে একেবারে তৃতীয় পর্বে আমরা সমীকরণের মাধ্যমে কীভাবে লেনদেনগুলো প্রভাবিত হয় সেই বিষয়গুলো দেখিয়ে দেব। এই আশায় সবার সুস্থতা কামনা করছি। দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।